আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 9-এর ভূগোল সাবজেক্টের 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, দেখো ফুল মার্ক 40। এই যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, দেখো এই প্রশ্নগুলি কি এসেছে, কত সোজা, আর কিভাবে তুমি প্রস্তুতি নিতে পারলে তুমি তোমার সামনের পরীক্ষাটি খুব সুন্দর করতে পারবে। তো দেখো প্রথমে কি বলছে, 1 নম্বর বলছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। তো প্রথমে বলছে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত। দেখো ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে 82 ডিগ্রি 30 মিটার পূর্ব, অর্থাৎ এই বিয়েরটা তোমার অ্যান্সার হবে। তারপরে দেখো দুয়েরটা বলছে ব্যানিওপ এলাকায় মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে যে কোণে প্রবেশ করে সেটা কত ডিগ্রি, সেটা হচ্ছে দেখো 45 ডিগ্রি কোণ করে প্রবেশ করে। তিনেরটা বলছে দুটি অক্ষরেখার পার্থক্যে ভূমিভাগের দূরত্ব কত, 111 কিমি হয়। ওকে। চারের বলছে দেখো ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় কি, সৃষ্টি হয় দেখো ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। পাঁচের বলছে শিলা মধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় যে আবহবিকার সংঘটিত হয় তা হলো কি, অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া ঘটছে, এটা জারণ প্রক্রিয়ায় ঘটে। ওকে। তারপরে বলছে দেখো কলকাতার অক্ষাংশ কত। তোমরা নিশ্চয়ই জানো কলকাতার অক্ষাংশ হচ্ছে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, যার কারণে এই যে এটা দেওয়া আছে এই তোমার এরটাই অ্যান্সার হবে। ওকে, যেহেতু দেখো এই উত্তর আছে। এরপর দেখো সাতেরটা বলছে তরাই এবং ডুয়ার্স অঞ্চলকে পৃথক করেছে কোন নদী। আমরা জানি তিস্তা নদীর দুদিকের পার, একটা বলে তরাই আর একটা হচ্ছে ডুয়ার্স, তাহলে তিস্তা নদী। তাহলে এখানে দেখো যে 7টি শর্ট কোশ্চেন ছিল, খুব সোজা। তারপরে দেখো এখানে ঠিক হলে সত্য হলে ঠিক লিখতে বলেছে, আর অসত্য হলে অর্থাৎ ভুল হলে লিখতে বলেছে ভুল। দেখো প্রথমেটা কি বলেছে, একই অক্ষরেখায় জলবায়ুর কোনো পরিবর্তন দেখা যায় না। এটা কিন্তু ঠিক, কারণ জলবায়ু অক্ষরেখার উপর নির্দিষ্টই থাকে, যার কারণে এটা হচ্ছে ঠিক। তো এটা লিখে দেবে ঠিক। দুইটা বলছে বিহারীনাথ পাহাড় মুর্শিদাবাদ জেলায় আছে, বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলায়, এটা দেখো ভুল। আর তিনেরটা বলছে মাটি ক্ষয়রোধে ধাপ চাষ ও ফালি চাষ করা হয়, এটা হচ্ছে এই দুটো চাষ করা সরকারি অর্ডার দিয়েছে, ঝুম চাষটাকে বন্ধ করে দিয়েছে মাটি ক্ষয় রোধ করার জন্যই, তাহলে এটাও হয়ে যাচ্ছে ঠিক। ক্লিয়ার, বোঝা গেল। শূন্যস্থান পূরণটি কী দিয়েছে দেখো, গাবেন হলো ড্যাশ, এর অপর নাম। গাবেন দেখো স্তূপ পর্বত। ওকে, সহজে করে দেবে স্তূপ পর্বত, স্তূপ পর্বত, স্তূপ পর্বতের আরেক নাম গাবেন। ঠিক আছে। তারপর বলছে দেখো নদিয়া জেলা পশ্চিমবঙ্গের ড্যাশ প্রশাসনিক বিভাগের অন্তর্গত কি, প্রেসিডেন্সি, প্রেসিডেন্সি। ওকে, ডয়েকা দন্তের নয়ে দন্তের শয়ে হর্ষই, প্রেসিডেন্সি। ক্লিয়ার, প্রেসিডেন্সি প্রশাসনিক বিভাগের অন্তর্গত। এর পরের পাতায় দেখো কোশ্চেন কি বলছে, 3 নম্বর মালভূমি অঞ্চলে গ্রীষ্মের দুপুরে মাঝে মাঝে গরম বাতাস বয়, যাকে আমরা কি বলা হয়, লু বলা হয়। ওকে। 4 নম্বর বলছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ। কি, রূপনারায়ণ, রূপনারায়ণ নদী। ক্লিয়ার, তাহলে শূন্যস্থান পূরণগুলো খুব সোজা। তারপরে দেখো এখানে সিয়ের দাগের বলছে দু এক কথায় উত্তর দিতে বলেছে 1 নম্বর মানের। আইএসটি এর পুরো নাম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। কি, ইন্ডিয়ান, INDIAN, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, STAND। ওকে, স্ট্যান্ডার্ড ARD, স্ট্যান্ডার্ড টাইম TIME, তাহলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সোজা। দুইয়েরটা বলছে দেখো পাত সংস্থান তত্ত্বের জনককে। পাত সংস্থান তত্ত্বের জনক হচ্ছে দেখো জেভিয়ার লে পিচো। ওকে, জেভিয়ার লে পিচো। যদি তোমরা সহজে লিখে দাও পিচো, তাও তোমার রাইট দিয়ে দেওয়া হবে। সিটিংটা কি, সিটিং হচ্ছে এক ধরনের যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া। কি লিখবে, এক ধরনের যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে কি হলো, সিটিং হলো এক ধরনের যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া, খুব সোজা। আর খাদার কি, খাদার হচ্ছে দেখো নবীন পলিমাটি। ওকে, নবীন পলিমাটিকে বলা হয় খাদার। তাহলে এখানে দেখো 1 নম্বর মানের যে শর্ট কোশ্চেন এইগুলোও সোজা। তাহলে দেখো কোশ্চেনগুলো কত সোজা, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করলে কত সুন্দর তোমরা নাম্বার পাবে। ওকে। এরপর 3 দাগের প্রশ্নগুলো কি বলছে দেখো, পেনিপ্লেন ও পেডিপ্লেনের দুটি পার্থক্য লেখো। এটা খুবই সোজা, দেখো তুমি যদি মনে রাখতে পারো খুবই সোজা। দেখো পেনিপ্লেনটা কি, পেনিপ্লেন হচ্ছে আর্দ্র জলবায়ু অঞ্চলে গড়ে ওঠে, আর পেডিপ্লেন শুষ্ক মরু অঞ্চলে গড়ে ওঠে। ক্লিয়ার। আচ্ছা, পেনিপ্লেন হচ্ছে দেখো
প্রায় সমভূমি অঞ্চল অর্থাৎ ছোটো মতো সমভূমি অঞ্চল। আর পেডি প্লেন হচ্ছে অনেকগুলি পেডি প্লেন মানে যুক্ত হয়ে তোমার পেডিমেন্ট যুক্ত হয়ে ওটা পেডি প্লেন হয়, অর্থাৎ প্রশস্ত সমভূমি অঞ্চল। ক্লিয়ার? আর দেখো এই যে পেনি প্লেন এর ধারণা দিয়েছিল WM ডেভিস, আর পেডি প্লেনের ধারণা দিয়েছিল LC কিং। ক্লিয়ার? তাহলে পার্থক্যটা তোমার কি, ধরো এই দিকে লিখছো পেনি প্লেন আর এদিকে দিচ্ছ তুমি পেডি প্লেন। ওকে, এই দিকে তাহলে তুমি সহজে লিখবে যে আর্দ্র জলবায়ু অঞ্চলে গড়ে ওঠে, তাহলে একটা হয়ে গেল গড়ে ওঠে। আর এদিকের একটা হচ্ছে শুষ্ক মরু অঞ্চলে গড়ে ওঠে। ঠিক আছে, একটা তোমার হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে প্রায় সমভূমি অঞ্চল, অর্থাৎ এটা হচ্ছে ছোট। আর এদিকে 2 নম্বর দিচ্ছ প্রশস্ত সমভূমি অঞ্চল। ঠিক আছে। আচ্ছা, এবার 3 নম্বর তুমি দিয়ে দেবে এর পেনি প্লেনের ধারণা দিয়েছিল WM ডেভিস, VIS। ঠিক আছে, WM ডেভিস। আর এর ধারণা পেডি প্লেনের ধারণা কে দিয়েছিল? LC কিং। ব্যাস, তোমার 3টে পার্থক্য হয়ে যাবে, খুব সোজা। এরপরে দেখো ডেকান ট্র্যাপ কি। ডেকান ট্র্যাপ দেখো তোমার বইয়ের অন্য পাতায় হতেই পারে, কিন্তু আমার পাতায় 55 পাতায় দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছ ডেকান ট্র্যাপ। তো এইখান থেকে এখানে সম্পূর্ণ তথ্যটা তুলে দিতে পারলে তোমার হয়ে যাবে। অথবা তুমি খুব ছোটোভাবে লিখতে পারো যে আবহবিকারের ফলে, বা এখান থেকেই লিখবে যে 7 থেকে 13 কোটি বছর আগে উপদ্বীপীয় মালভূমির বিস্তৃত অংশে বিদার অগ্নুৎপাতের ফলে প্রায় অনুভূমিকভাবে ব্যাসল্ট লাভার সঞ্চয় হয়। আর এটি আবহবিকারের ফলে সৃষ্ট মাথা চ্যাপ্টা ব্যাসল্ট শিলার পাহাড়গুলিতে স্বাভাবিক সিঁড়ির মতো যে ধাপ সৃষ্টি হয়, সেই ধাপকেই বলা হয় ডেকান ট্র্যাপ। খুব সোজা। অর্থাৎ তোমার বইয়ের যে ভূগাঠনিক প্রক্রিয়া পর্বত আছে, সেই পর্বত অধ্যায়ে গেলেই তুমি এটা দেখতে পেয়ে যাবে। ওকে, এরপরে দেখো 2 নম্বর বলছে প্রমাণ সময় কাকে বলে অথবা প্রতিপাত স্থান কাকে বলে। দেখো প্রতিপাত স্থান হচ্ছে এইরকম একটি আমাদের ভূগোলক, যদি এই রকম সমানভাবে ব্যাসভাবে কাটা হয় তাহলে এই দিকের প্রতিপাত স্থানটা এই দিকটাই। ক্লিয়ার? বা এরকমভাবে যদি কাটা হয় পুরো মিডিল পজিশান দিয়ে যাবে, তাহলে এইটার প্রতিপাত স্থান ঠিক তার উল্টো দিকে। ওকে, তো দেখো এই প্রমাণ সময় আর প্রতিপাত স্থান তোমার বইয়ের যে চ্যাপ্টারটি আছে, দেখো কোনো স্থানের ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, সেই চ্যাপ্টারই তুমি পাবে। তো আমি তোমাকে দেখো 32 পাতা, আমার বইয়ের এই 32 পাতা, এবং দেখো তোমাকে 34 পাতায় এটা আমি দেখিয়ে দিচ্ছি দুটো। দেখো এখানে প্রমাণ সময় দেখতে পাচ্ছ, তো এটাই লিখবে যে কোনো দেশের নির্দিষ্ট দাগিমাকে কেন্দ্র করে সেই দেশের যে সময় নির্ণয় করা হয় বা নির্ধারণ করা হয় তাকেই প্রমাণ সময় বলা হয়। একটি দেশের অসংখ্য দাগিমা থাকতে পারে, প্রমাণ দাগিমা থাকতে পারে, সেই অসংখ্য প্রমাণ দাগিমার উপর নির্ভর করে যে সময় নির্ধারণ করা হয় তাকেই বলা হয় প্রমাণ সময়। ভারতের কিন্তু একটি প্রমাণ দাগিমা আছে, তাই গোটা ভারতের একটি প্রমাণ সময় নির্ধারণ করা আছে। ওকে, তাহলে প্রমাণ সময় কি, যে কোনো দেশের নির্দিষ্ট কোনো দাগিমাকে কেন্দ্র করে যে সময় নির্ধারণ করা হয় তাকেই বলা হয় প্রমাণ সময়। সোজা। আর প্রতিপাত স্থানটা দেখতে পাচ্ছ যে ভূপৃষ্ঠে বা ভূগোলকের কোনো স্থান বা বিন্দু থেকে কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে বিপরীত ভূগোলক বা ভূপৃষ্ঠের যে স্থানকে স্পর্শ করে তাকেই প্রতিপাত স্থান বলে। সোজা। এরপরে দেখো 3 নম্বর বলছে পুঞ্জিত ক্ষয় কাকে বলে। এটা দেখো 66 পাতায়, আমার বইয়ের 66 পাতায় আছে, যেটা আবহবিকার চ্যাপ্টারই তুমি পাবে। আর এইটাও দেখো 67 পাতায় আছে, ওই আবহবিকার চ্যাপ্টারতেই তোমার পাবে। অর্থাৎ আমার এখানে বইয়ের পাতার সঙ্গে তোমার বইয়ের পাতা নাও মিলতে পারে, কিন্তু আবহবিকার যে অধ্যায়টা আছে, চ্যাপ্টারটা আছে, সেখানে তুমি পেয়ে যাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ পুঞ্জিত ক্ষয়। তো এখান থেকে এইখানে তত্ত্বটা তুলতে হবে যে ক্ষয়ীভবন প্রক্রিয়ার একটি অংশ হলো পুঞ্জিত ক্ষয়। বড় পুঞ্জরূপে আবহবিকার প্রাপ্ত শিলাখণ্ড প্রধানত মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বরাবর মূল স্থান থেকে যখন অন্য জায়গায় স্থানান্তরিত হয় সেই প্রক্রিয়াকেই বলা হয় পুঞ্জিত ক্ষয়। ক্লিয়ার?
আরেকটি যে কোশ্চেন আছে দেখো, মরুভূমি অঞ্চলে বা থর মরুভূমি অঞ্চলে প্রায় গুলি ছোড়ার মতো শব্দ হয় কেন? কারণ দেখো এই ক্ষুদ্র বিস্ফোরণ হয় বলে। ওকে, অর্থাৎ দেখো সমস্ত খনিজের, অর্থাৎ সব খনিজের এই যে সমান সংকুচিত ও প্রসারিত হওয়ার ক্ষমতা কিন্তু সমান থাকে না। এই কারণে কী হয়, অসম টানের ফলে কোনো কোনো শিলাখণ্ড থেকে কী হয়, ছিটকে বেরিয়ে আসে। এর ফলে কী হয়, এই নুড়িখণ্ডগুলো পাশে ঘষা লাগে। এই ঘষা লাগার পরে কী হয়, একটি আওয়াজ সৃষ্টি হয়, যাকে মনে হয় বন্দুক থেকে গুলি ছোড়ার মতো আওয়াজ সৃষ্টি হয়, যাকে এক কথায় বলা হয় ক্ষুদ্রকণা বিস্ফোরণ। এটি থর মরুভূমিতে প্রায় ঘটে থাকে বলে তাই প্রায় এই বন্দুকের গুলি ছোড়ার মতো আওয়াজ শোনা যায়। এরপর 4 দাগের প্রশ্ন কি বলছে দেখো, পশ্চিমবঙ্গের সুন্দরবনের উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। এটা দেখো খুবই সোজা, বলবে পশ্চিমবঙ্গের সুন্দরবনে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য দেখা যায়। পশ্চিমবঙ্গের সুন্দরবনের ম্যানগ্রোভ জাতীয় অরণ্যে শ্বাসমূল দেখা যায়। ওকে, আর সুন্দরবনের অরণ্যগুলি নোনা জলে বেঁচে থাকতে পারে। তো ব্যাস এতগুলো বৈশিষ্ট্য তুমি তুলে দেবে। আর এরপরে দেখো, আশ্বিনের ঝড় কাকে বলে? তো তুমি এখানে লিখবে যে পশ্চিমবঙ্গে আশ্বিন মাসে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস নাগাদ মৌসুমি বায়ুর আগমনকালে এক ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় দেখা যায়। আশ্বিন মাসে পশ্চিমবঙ্গে এক ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় দেখা যায়, যাকে আশ্বিনের ঝড় বলা হয়। ওকে, তাহলে বুঝতে পারলে এগুলো খুবই সোজা। এরপর দেখো 4 দাগের কোশ্চেনগুলো কি বলছে, প্রত্যেকটা দেখো তোমার এখানে 3 নম্বর করে আছে। অক্ষরেখা ও দাঘিমা রেখার পার্থক্য লেখো। খুবই সোজা, এটা ক্লাস কি 7, 8, 9 থেকে করে আসছো। তা অক্ষরেখা বলবে অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে টানা হয়েছে, দাঘিমা রেখাগুলো উত্তর দক্ষিণে কল্পনা করা হয়েছে, মানে টানা হয়েছে। অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, দাঘিমা রেখা অর্ধবৃত্ত। ক্লিয়ার? আচ্ছা, অক্ষরেখার পরিধি সমান নয়, দাঘিমা রেখার পরিধি সমান। ক্লিয়ার? আচ্ছা, এবারে লিখবে অক্ষরেখা কী হয়, অক্ষরেখার সাহায্যে সময় নির্ণয় করা হয়, আর দাঘিমা রেখার সাহায্যে পৃথিবীর কোনো স্থান নির্ণয় করা হয়। ঠিক আছে? অক্ষরেখার সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, সর্বোচ্চ মান 90 ডিগ্রি। আর দাঘিমা রেখার সর্বনিম্ন 0 ডিগ্রি, সর্বোচ্চ মান 180 ডিগ্রি। তাহলে এই পার্থক্যগুলো লিখে দিলে খুবই সোজা। এরপরে দেখো এখানে যেটা বলছে আন্তর্জাতিক টাইরেখা মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? এটাও তুমি বারবার নিচু ক্লাসে পড়ে এসেছো, তবু দেখে নাও, 34 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ যে আন্তর্জাতিক টাইরেখা 180 ডিগ্রি দাঘিমা রেখাকে অনুসরণ করেনি, মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে। কোথায়? উত্তর সাগরে বেরিং প্রণালীর ওপর দিয়ে সাইবেরিয়াকে এড়িয়ে 11 ডিগ্রি পূর্ব দিকে অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জকে এড়ানোর জন্য 7% পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ এই যে ফিজি, টুভালু, টোঙ্গা এই প্রভৃতি দেশে কী হয়, সময় এবং তারিখ নিয়ে গণ্ডগোল সৃষ্টি হবে। সেই গণ্ডগোলের বিভ্রান্তিটা দূর করার জন্যই আন্তর্জাতিক টাইরেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। তো এইখান থেকে এইখানে তুলবে, বাঁকিয়ে কোথার ওপর দিয়ে? দেখো জলভাগের ওপর দিয়ে বাঁকিয়ে দেওয়া হয়েছে, যাতে আর সময় আর তারিখ নিয়ে কোনো না বিভ্রান্তি ঘটে। ওকে, এরপরে দেখো মহীভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। দেখো আমার বইয়ে 43 পাতায় আছে, তোমায় দেখাচ্ছি। দেখো এই যে ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, এই চ্যাপ্টারে গেলেই তুমি এই পার্থক্যটা পেয়ে যাবে। এই দেখো এখান থেকে এই তথ্যটা পুরো তুমি মুখস্থ করে রাখবে। তো যারা পরীক্ষা দিয়েছো তাদের তো এইটা লিখলেই কমপ্লিট হয়ে যেত। এরপরে বলছে দেখো চিত্তসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। এটা দেখো আমার বইয়ের 50 পাতায় আছে, তো তোমার বইয়ের স্তূপ পর্বত ওখানে যাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ স্তূপ পর্বত। তো এই যে এখান থেকে এখানে তো তোমাকে অবশ্যই লিখতে হবে ব্যাখ্যামূলক, বা এই সংজ্ঞাটাও তুমি লিখে দেবে। আর আঁকবে কোনটা, এইটা তোমাকে এঁকে দিতে হবে। অর্থাৎ এরকম পাহাড়ের মতো তুমি আঁকবে, যে মাঝখানে দেখো চ্যুতি হয়ে যে নিচে বসে গেছে, এইটা বসানো দেখাতে হবে, এদিকে যে উঠে গেছে সেই রকম উঠে গেছে এরকম দেখাতে হবে। ঠিক আছে? এই ধরনের স্তূপ পর্বত চিত্র আঁকবে, আর এই যে স্তূপ পর্বত কাকে বলে এটা লিখে দিলেই তোমার উত্তরটা হয়ে যাবে। এরপরে দেখো 3 দাগের যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এখানে দেখো এই উপরের একই স্তূপ পর্বতের দেখো উৎপত্তির সংক্ষেপে ব্যাখ্যা লিখতে বলেছে, এটা হুবহু ছেপে ফেলেছে, যার কারণে এটা কেটে দেওয়ায় এই কোশ্চেনটা করা হয়েছে যে আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে 3টি পার্থক্য লেখো। তো দেখো আবহবিকার অধ্যায়ে যাবে, সেখানে দেখবে এই আবহবিকার আর ক্ষয়ীভবনের পার্থক্যটা তুমি পেয়ে যাবে। তো দেখো এই তত্ত্বটা এখান থেকে অর্থ, শর্ত, উপাদান, নির্ভরশীলতা ও গতিবেগকে ধরে এই তোমাকে পার্থক্যটা লিখতে হবে। ক্লিয়ার? এরপর বলছে দেখো সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। এখানে সংরক্ষণ বলতে মাটি সংরক্ষণের পদ্ধতি। ওকে, অথবা ধরো তোমাকে যদি শক্তি সংরক্ষণের পদ্ধতি দেয়, মানে সংরক্ষণ মানে বাঁচানো, তাহলে তুমি সহজে লিখে দেবে। যদি এখানে মাটি করে
প্রশ্নটাকে ঠিক করে দেয়, তাহলে তুমি মাটি সংরক্ষণের উপায় কী, গাছ লাগাতে হবে, পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ ধুম চাষ পদ্ধতিতে চাষ করতে হবে। ওকে, তারপরে কী হচ্ছে, যেখানে সেখানে গরুচারণ করা যাবে না, এই পদ্ধতিগুলো তুলে দিতে পারবে। আর শুধু যদি বলে সংরক্ষণের পদ্ধতিগুলো কী কী, তাহলে বলবে খরচ কমাতে হবে। ওকে, বিকল্প শক্তি ব্যবহার করতে হবে, পৃথিবীতে অপুরন্ত শক্তিগুলোকে ব্যবহার করতে হবে, যেমন সৌরশক্তি, এগুলোকে প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে। আর মাটি যাতে স্বাভাবিক থাকে, মাটি যত না দূষণ ঘটে সেদিকে লক্ষ্য রেখে মাটির ব্যবহারের পরিমাণ বৈজ্ঞানিকভাবে সঠিক ব্যবহার করতে হবে। ওকে, এরপরে দেখো 4 নম্বর দাগের কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সমভূমি সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখো আমার বইয়ের 113 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের সমভূমি, তো এখান থেকে এই তত্ত্বটা দেখো, দেখে নাও একবার, এটা ভালো করে খেয়াল করে মুখস্থ করবে নেবে। এটা তোমার অবশ্যই এই কোশ্চেনটা আসলে তুলতেই হবে। ওকে, এর পরের কোশ্চেন বলছে দেখো অথবা দিয়ে তিস্তা খাতের পশ্চিম অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। এটা দেখো 112 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ তিস্তা খাতের পশ্চিম অঞ্চল, তো এইখান থেকে তোমাকে তুলতে হবে, এখানে পর্যন্ত সম্পূর্ণ তুলে দিতে হবে, তাই তুমি পারফেক্ট নম্বর পাবে। যদি পারো এখান থেকে এখানে তো অবশ্যই তুলতেই হবে। ওকে, তারপরে এগুলো তো তুললে। এরপর দেখো 5-এর 1-এর যে প্রশ্নটা দিয়েছে, দেখো এটা যে কোনো একটি করতে বলে যে 5 নম্বর মানের। ওকে, প্রথমেটাই দিয়েছে দেখো পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্র উদাহরণ সহযোগে লেখো। পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বত মানে হিমালয় পর্বত তুমি উদাহরণ দিয়ে দিতে পারো। তো চিত্র আর তত্ত্বটা কী লিখতে হবে দেখো। দেখো আমার বইয়ের কত পাতায় আছে, 44 পাতায়। দেখো ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন রূপ, এই চ্যাপ্টারে যাবে, গেলেই তুমি পাবে পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি। তো দেখো ডিটেলস তোমাকে এখান থেকে এই যে তথ্যগুলো তোমাকে তুলতে হবে। ওকে, এবং দেখো এখানেও তথ্যটা আলোচনা আছে, এই তথ্য তোমাকে তুলতে হবে, অনেকটাই আছে এখানে পর্যন্ত কমপ্লিট তোমাকে তুলতে হবে। আর এই যে ভঙ্গিল পর্বত ভাঁজ খেয়ে উঠে গেছে, এই ধরনের ভাঁজ খেয়ে তোমাদের উডপেন্সিলের সাহায্যে মোটামুটি এঁকে দিতে হবে, এত রং কিছু করার দরকার নেই। ক্লিয়ার? তাহলে এই তথ্যগুলো কিন্তু লিখতে হবে, এটা ভালো করে লক্ষ্য করে দেখে নাও। ওকে, তাহলে এই তথ্যটা তুমি অবশ্যই দেখো এখানে পর্যন্ত তুলবে। আর এর আগের পাতায় আছে দেখো এখান থেকে তুমি তুলে নেবে। ক্লিয়ার? এরপরে দেখো 5.2-এর যে কোশ্চেনটা দিয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রকগুলি সংক্ষেপে লেখো। এটা দেখো তোমার বইয়ের বা আমার বইয়ে দেখো 121 পাতায় আছে, দেখাচ্ছি। দেখো দেখো এখান থেকে তুমি উত্তরটা তুলবে যে পশ্চিমবঙ্গের জলবায়ু আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। ওকে, অক্ষাংশগত অবস্থান, ভূপ্রকৃতি, সমুদ্র থেকে দূরত্ব, শিলা ও মাটির প্রকৃতি, স্বাভাবিক উদ্ভিদ আচ্ছাদনের পরিমাণ আর মানুষের কাজকর্ম, এই ইত্যাদি এগুলোই হলো নিয়ন্ত্রক। ওকে, এগুলোই হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রক। এই যে আকাশি কালার যে উত্তরটা, এটা তোমাকে তুলতে হবে। ক্লিয়ার? আর এবারে যে লাস্ট দেখো এখানে যে কোশ্চেনটা দিয়েছে কলকাতায় 22°30 উত্তর আর ভারতীয় প্রমাণ সময় বলছে দেখো ভারতের যে দাগিমা আছে দেখো কলকাতার দাগিমা পড়ছে 88°30 পূর্ব, যখন স্থানীয় সময় সকাল 6টা ও তারিখ বলেছে দেখো 1 মার্চ 2008 সাল, তখন তার প্রতিপাদ স্থানের স্থানীয় সময় আর তারিখ কী হবে। ওকে, প্রতিপাদ স্থান মানে কলকাতার প্রতিপাদ স্থান অর্থাৎ 180° দাগিমার ডিফারেন্স হবে। ওকে, আর প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য হয় 12 ঘন্টা। ক্লিয়ার? এবারে দেখো কলকাতার অবস্থান হচ্ছে পূর্ব দিকে। ওকে, আর প্রতিপাদ স্থানটা তাহলে কোন দিকে হবে, পশ্চিম দিকে। আর পশ্চিম দিকের সময় কী হবে, পূর্ব দিকের তুলনায় সময় কমে যাবে, তারিখও হচ্ছে কমে যাবে। যার কারণে যদি সকাল 6টা থেকে 12 ঘন্টা পিছিয়ে যায় তাহলে সময় কখন হবে, সন্ধ্যা 6টা। ক্লিয়ার? তাহলে তখন সময় কত হচ্ছে, সন্ধ্যা 6টা হবে। আর তারিখ কখন হবে, তারিখটা দেখো এটাও এবার লক্ষ্য করো যে এখানে দেখো 2008 সাল মানে লিপ ইয়ার, মার্চ মাস 1 মার্চের আগের মাসটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, সেই ফেব্রুয়ারি মাসটা হচ্ছে লিপ ইয়ার ছিল, সেই কারণে তারিখ হবে দেখো 29শে ফেব্রুয়ারি। ওকে, ফেব্রুয়ারি, তাহলে 29শে ফেব্রুয়ারি তারিখ হবে আর সময় হবে সন্ধ্যা 6টা। বোঝা গেল? তাহলে এইটা লিখতে পারলেই তোমার এতে নাম্বার পেয়ে যাবে। তো আশা করি কোশ্চেনটা দেখে বুঝতে পেরেছো যে কিভাবে প্রশ্ন আসে, কত সোজা আসে। তোমরা নিশ্চয়ই উপকৃত হলে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।